লেখিকা মৌসুমী বিশ্বাসের রাখে হরি মারে কে। চৌধুরী বাড়িতে কয়েকদিন ধরে আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে চেনা পরিচিত আত্মীয় স্বজন সবাই পালা করে এই বাড়িতে ভিড় জমাচ্ছে। বেশিরভাগ মানুষই কিছুক্ষণ দেখা সৌজন্য সাক্ষাৎ সেরে নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। কেউ কেউ আবার একবেলা বাড়ির ভবিষ্যৎ কর্তার অনুরোধে থেকে যাচ্ছে। অনেকে আবার বহুদিন পর এসেছে, আবার কবে আসতে পারবে এই মানসিকতার বশবর্তী হয়ে দুদিন থেকে যাওয়ার লোভ সামলাতে পারছে না। কেউ আবার বাড়ির লোকেদের অনাগ্রহ দেখে, ক্ষণিকের চোখের দেখা দেখে নিজের গন্তব্যে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। বাড়ির একেবারে নিকট আত্মীয় স্বজন অবশ্য দু একদিন থেকে তবেই যাচ্ছে। যাওয়ার সময় প্রত্যেকের একটাই আকুতি, কিছু হলে সময়ে খবরটা যেন দেওয়া হয়, অন্তত শেষ দেখাটা দেখার যেন সৌভাগ্য হয়। প্রত্যেককে বাড়ির মানুষজন আশ্বস্ত করছে, অবশ্যই সময়ে খবর ঠিক পৌঁছে যাবে। চৌধুরী বাবু অনেকদিন ধরেই শয্যাশায়ী, বিছানায় প্রায় 1 বছর থেকে পড়ে আছেন। গিন্নিমা অনেক আগেই টাটা বাই বাই করে ওপরে টিকিট কেটে নীল আকাশের উন্মুক্ত বাতাসে দিব্যি সুখে দিনাতিপাত করছে। চৌধুরী বাবুর 3 ছেলে 3 মেয়ে, প্রত্যেকেই নিজের নিজের সংসারে ব্যস্ত। সকলেরই ছেলে, বৌমা, মেয়ে, জামাই, নাতি নাতনি নিয়ে সুখের সংসার। চৌধুরী বাবু বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তার সঙ্গে যুক্ত হয়েছিল কিডনির সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি ইত্যাদি। চৌধুরী বাবু বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন। নিজের বিশাল বড় ব্যবসা ছিল। তাছাড়া পৈতৃক সূত্রে উনি অনেক বিষয় আশয়ের মালিক ছিলেন। বাবার একমাত্র সন্তান ছিলেন। সংসারে ওনার কোনো ভাগিদার ছিল না, কিন্তু কোনো বিষয় সম্পত্তি তিনি ছেলে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেননি। এই নিয়ে সন্তানদের মধ্যে চাপা ক্ষোভ আছে। চৌধুরী বাবু নিজেও সেটা জানেন। 3 ছেলেই বাবার উপর ক্ষুব্ধ। ওরা চায় বাবা বেঁচে থাকতে থাকতে ওনার সমস্ত বিষয় সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিক। কারণ জীবন তো অনিশ্চিত, কখন সেখানে শেষ যাত্রার আমন্ত্রণ আসে কেউ বলতে পারবে না। তাই বাবা বেঁচে থাকতে থাকতে সবকিছু মিটিয়ে গেলে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর সেটা না হলে বোনদের আবার অধিকারের প্রশ্ন আছে। বাবা বেঁচে থাকতে সব 3 ছেলের নামে লিখে দিয়ে গেলে তখন কোনো সমস্যা থাকবে না। ছেলেরা সব সময় প্রমাদ গোনে। ছেলেরা বাবার মুখের ওপর কিছু বলতে পারে না, কিন্তু মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরে। কিন্তু কর্তাবাবু অনড়। তিনি বেঁচে থাকতে কারোর নামে একখানা করিও দিয়ে যেতে প্রস্তুত নন। আর সেখান থেকেই 3 ছেলে বৌমা সকলের মনেই উষ্মা। কিন্তু কর্তাবাবুর দাপটের কাছে সবাই ভিজে বেড়াল হয়ে থাকে। কিন্তু নিজের নিজের দরজা বন্ধ ঘরে সবাই সিংহের গর্জনে বাবার প্রতি ওদের রাগ উষ্মা প্রকাশ করে। দরজা খুলে গেলে আবার ওরা সমূর্তি ধারণ করে। 3 ছেলেই বাবাকে খুশি করতে চায়, তার জন্য নিরলস চেষ্টা করে। কিন্তু কর্তাবাবু ছেলেদের ভালো করেই চেনেন, বোঝেন। তাই নিজের জীবন থাকতে কোনো কিছুই ওদের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী উনি নন। কর্তাবাবু এটাও উপলব্ধি করেন বার্ধক্য নির্মম, নিষ্ঠুর, মৃত্যু আরও বেশি যন্ত্রণাদায়ক, মর্মবিদারক, কিন্তু অনিবার্য, অমোঘ। তাই ক্যাশ বাক্সের চাবি দলিলপত্র তিনি নিজের হেফাজতে রাখতেই পছন্দ করেন। কারোর একার হাতে তিনি তার বিশাল সম্পত্তির চাবি দিয়ে যেতে নারাজ। শেষ বয়সে বৃদ্ধ বাবা মা সন্তানের কাছে বাড়তি বোঝা স্বরূপ। সেই বোঝার ভার থেকে নিজেদের যত তাড়াতাড়ি মুক্ত করা যায় ততই সন্তানদের পক্ষে মঙ্গল। ওর নিজের সন্তানরাও এখন বাবার শেষ বিদায় যাত্রার দিকে তাকিয়ে আছে। উনি একা বিছানায় শুয়ে জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে অনুভব করেন, আশিস বাবুর এক বন্ধু শেষ বয়সে সমস্ত বিষয় সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছিলেন। ভদ্রলোক শেষ জীবনে খুব কষ্ট পেয়েছিলেন। শেষ শয্যায় ওনাকে দেখার মতো, মুখে একটু গঙ্গা জল দেওয়ার মতো কেউ ছিল না। ছেলেরা সম্পত্তি নিয়ে নিজের নিজের মতো কেটে পড়েছিল। গ্রামের বাড়িতে একা বৃদ্ধ নিদারুণ অবহেলায় আর অনাদরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আশিসবাবু জীবন থেকে
অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছিলেন। বৌমারা আরো চতুর ধূর্ত। শ্বশুর মশাইয়ের সামনে সবাই বড় করে ঘোমটা দিয়ে নিজের আসল রূপ ঢাকতে সদাই ব্যস্ত থাকে। শ্বশুরের সামনে যে রূপ ওরা দেখায় সেটা ওদের মুখোশ। এই মুখোশ দিয়েই ওরা ৮০ বছরের আশিস বাবুকে বোকা বানানোর অনলস চেষ্টা করে। কিন্তু চৌধুরী বাবু ব্যবসায়ী মানুষ, মানুষের অন্তঃকরণ পড়তে বুঝতে ওনার মতো ক্ষমতা খুব কম লোকেরই আছে। বৌমাদের লক্ষ্য শাশুড়ির পুরনো গয়না। কর্তাবাবু সেটা ভালো করেই জানেন। সব কিছুই যক্ষের ধনের মতো কর্তাবাবু আগলে রেখেছেন। মেয়েদেরও আনাগোনা বেড়েছে। ৩ মেয়েই জানে বাবার বিপুল সম্পত্তির কথা। সেই মতো বাবার শারীরিক অবনতির কথা শোনা মাত্রই ৩ মেয়ে জামাই সমেত ছুটে এসেছে। সবার চোখেই কুম্ভীরশ্রু। সবাই মনে মনে হিসেব কষছে। মেয়েরা মায়ের গয়নার দাবিদার, সেই দিকে ওদের তীক্ষ্ণ চোখ। যদিও চৌধুরী বাবু ৩ মেয়ের বিয়ে খুব বড়লোক বাড়িতে ঘটা করে দিয়েছিলেন, কিন্তু ওই যে বলে না, পরের সম্পত্তির উপর লোভ, সেই লোভের বশবর্তী হয়ে সবাই আজ এক ছাদের তলায় চৌধুরী বাবুর শারীরিক অসুস্থতা খবর পেয়ে একত্রিত হয়েছে। উৎকণ্ঠার থেকে হিসেবের অঙ্ক এখানে বেশি প্রখর। সবাই সবার প্রতি সন্দিহান। কে বেশি পাবে আর কার ভাগ্যে ছিটেফোঁটা জুটবে, এই চিন্তায় চৌধুরী বাবুর বাড়ির প্রতিটি ঘরের আলো অনেক রাত পর্যন্ত জ্বলজ্বল করে জ্বলে। এই আলোর রেখা বলে দেয় প্রত্যেক ঘরের অধিবাসীরা নিজের নিজের মতো লাভ লোকসানের হিসেব কষতে ব্যস্ত। ঘরের বাইরে অবশ্য একটা বিষাদের আবহ। রান্নার লোক দুবেলা মাছ ভাত হাঁড়ি হাঁড়ি করছে। হাঁড়ির ভাত, কড়াইয়ের মাছ সব দিয়ে কিন্তু ঝোলে ঝালে উদর পূর্তি বেশ জমিয়ে হচ্ছে। কিন্তু সকলেরই মুখের ভাব এমন যেন এই পরিবেশে খাবারের প্রতি রুচি নেই। একটা কেমন যেন অনীহা অনীহা ভাব। চৌধুরী বাবু সংসারের প্রত্যেকটি মানুষের অন্তঃকরণ খুব ভালোভাবে অনুভব করেছেন। তাই নিজের সম্পত্তি মৃত্যুর আগে পর্যন্ত কারোর নামে লিখে দিয়ে নিজে অন্যের হাত তোলা হয়ে বাঁচতে চাননি। ছেলেরা বহুবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে। বাবা চলে যাওয়ার পরে বিশাল সম্পত্তি তখন নিজেদের নামে করতে গিয়ে কি কি সমস্যায় ওরা পড়তে পারে সেই সব কিছু বলতেও কসুর করেনি। কিন্তু চৌধুরী বাবু নিজ সিদ্ধান্তে স্থির, অনড়। গত ৩ দিন ধরে চৌধুরী বাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শহর থেকে বড় ডাক্তার এসেছে। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন। উনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, কথা বন্ধ। শুধু কঙ্কালসার শরীরের ভেতরে এখনো ধকধক করে চলতে থাকা মেশিনের শব্দ কান পাতলে ঈষৎ ক্ষীণ শোনা যাচ্ছে। হাতের নাড়ির গতি খুবই শ্লথ, চোখের পাতা আধ বোজা। অস্থি চর্মসার শরীরখানি মেহগনি খাটের দামি বিছানার চাদরের সঙ্গে যেন মিশে গেছে। সবাই শেষ ঘণ্টার ধ্বনি শোনার অপেক্ষায় অপেক্ষারত। বাড়ির সবাই খুব ব্যস্ত। ছেলেরা ঘাটের কাজকর্মের জন্য যাবতীয় তদারকিতে ব্যস্ত। বৌমা মেয়েরা আগত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির সকলেই যতটা সম্ভব খাওয়া দাওয়ার পাট সকাল সকাল চুকিয়ে দিয়ে রান্নাঘর সাফসুতরো করার জন্য বাড়ির পরিচারক পরিচারিকাদের বারবার তাগাদা দিচ্ছে। চৌধুরী বাবুর শিয়রে তুলসী গাছ, গঙ্গা জল, গীতা সব কিছু মেয়েরা ব্যবস্থা করেছে। গ্রামের সবচেয়ে ভালো গীতা পাঠ করতে পারে এমন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। উনি সকাল থেকে চৌধুরী বাবুর কানের কাছে গীতা পাঠ করছেন। হাতের কাছে যত্ন করে তুলসী পাতা তুলে আনা হয়েছে, চন্দন ঘষে রাখা আছে। আশেপাশের লোকজনকে মোটামুটি বলে রাখা হয়েছে। আত্মীয় স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছে সবাই নিজেদের মতো সময় বের করে এসে দেখে যাচ্ছে। 3 ছেলেই সমস্ত কাজ নিখুঁতভাবে সেরে নেওয়ার চেষ্টা করছে। কোথাও যেন এতটুকু ঘাটতি না থাকে। বাজার থেকে খই চলে এসেছে। ছেলেরা বৌমারা নিজের নিজের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত।
কারণ অসহজ কয়দিন ওরা কোনো কিছুতে হাত দিতে পারবে না। তাই সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা চাই। বৌমাদের বাবার বাড়ি লোকজন চলে এসেছে। নিজের নিজের আপনজনকে বৌমারা নিজেদের জিনিসপত্র কোথায় কি রাখছে বুঝিয়ে দিতে তৎপর। মেয়েরাও বাবার বিছানার তোশক, আলমারি, শোকেস খুলে শেষবারের মতো দেখে নিতে ব্যস্ত। যদি ওদের বাবা ভুল করে কিছু অমূল্য রতন ফেলে রেখে দেয়, এই আশায় সবাই বাবার ঘর গুছিয়ে নেওয়ার নাম করে আর একবার ভালো করে দেখে নিতে চায়। বৌমাদের সজাগ দৃষ্টি সেই দিকে। বাড়ির ভেতর একটা গুমোট পরিবেশ, কখনো হালকা কান্নার আওয়াজ, কখনো ঘরের ভেতরে ফিসফিসানি, কখনো ডাইনিং হলে বাড়ির 3 ছেলের মধ্যে জটলা, বোনেদের সামনে একটা কেমন গোপন গোপন ভাব, কখনো আবার খাওয়ার টেবিলে একটু খুনসুটি, হালকা হাসির রোল, আবার কখনো কপট বিষণ্ণতা চৌধুরীর বাড়ির অন্দর মহলকে কেমন যেন একটা দমবন্ধ গুমোট করে তুলেছে। এই দমবন্ধ পরিবেশ আর কতদিন চলবে? ডিসগাস্টিং। একজন 80 বছরের বুড়ো মারা যাবে, তার জন্য এত কষ্ট এর কি আছে? আরে উনি বেঁচে থাকলে তো আরো কষ্ট পাবেন। তার থেকে ভালোই চলে যাওয়া ভালো নয় কি? বড় নাতি তার মাকে বলে। বড় বৌমা ছেলের চোখের দিকে তাকিয়ে ইশারা করে। আজ চৌধুরী বাড়ির বড় নাতির জন্মদিন। কিন্তু দাদুর শরীরের এই বেহাল অবস্থা, এই অবস্থায় বাড়িতে কোনো কিছুর আয়োজন শুধু দৃষ্টিকটুই নয়, বাঞ্ছনীয় নয়। প্রত্যেক বছর বড় নাতির জন্মদিন চৌধুরীবাবু খুব ঘটা করে পালন করেন, কিন্তু এই বছর উদ্যোক্তাই অন্তিম শয্যায়। আমি বন্ধুদের কথা দিয়েছি, ওদের আমার জন্মদিনে বড় করে পার্টি দেব। বাড়িতে সম্ভব না হলে হোটেল আছে, সেখানে বলে আমি ব্যবস্থা করে নিচ্ছি। মা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। বড় বৌমা ছেলেকে বোঝাতে চায় বাড়ির কারোর মানসিক অবস্থা ভালো নয়, আর সেখানে তুমি জন্মদিনের পার্টি করবে বলে বায়না করছো। বাড়ির অন্য সদস্যরা কি বলবে? ছেলে বিরক্ত হয়ে বলে, একটা কথা সত্যি করে বলো তো মা, তোমরা কেউ কি দাদাইয়ের আরোগ্য চাও? এই বাড়ির সবাই দাদাইয়ের মৃত্যুর দিকে তাকিয়ে আছে, আর দাদাই অন্তিম শয্যায় শুয়ে আছে, আর তোমরা অধীর আগ্রহে তার শেষ নিঃশ্বাস বের হওয়ার অপেক্ষা করছো। বড় বৌমা ছেলের মুখে নির্মম সত্য শুনে স্তম্ভিত হয়ে গেল। হঠাৎ করে কান্নার আওয়াজ, তারপর সব চুপচাপ, চাপা গুঞ্জন, তারপর সকলের মুখ চাওয়া চাই। উপস্থিত সবাই হতবাক। বড় বৌমা বড় নাতি ছুটে দাদাইয়ের ঘরে ঢোকে। কর্তাবাবুর হৃদয়ের গতি হঠাৎ করে বেড়ে যায়। তারপর গলার কাছে ঘর ঘর শব্দ। সবাই ওই কঙ্কালসার শরীরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে প্রমাদ গুনছে, এই বুঝি এবার প্রাণবায়ু বেরিয়ে যাবে। ছেলে মেয়ে বৌমা সবাই সেই অসাড় দেহের দিকে এগিয়ে আসে। মেয়েরা বাবার মুখে গঙ্গা জল ঢেলে দেয়, ছেলেরা শোকার্ত মুখে বাবার শিয়রে এসে বসে। বৌমারা দূরে দাঁড়িয়ে নিজেদের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মোছার ভান করে। হঠাৎ করে ছন্দ পতন, চারিদিকের শোকের পরিবেশ নিমেষে পাল্টে যায়। জল, জল, একটু জল। কর্তাবাবুর মুখে অস্ফুট ভাঙা ভাঙা শব্দ। মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে যায়। উপস্থিত আত্মীয় স্বজনের মুখে খুশির ঝিলিক। কর্তাবাবু এবারের মতো বেঁচে উঠেছেন। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এত আয়োজন, এত প্রস্তুতি তার কি হবে? ছেলেরা তো হতভম্ব, মেয়েরা জামাই সবাই বাকরুদ্ধ হয়ে কর্তাবাবুর শুকিয়ে যাওয়া শরীরের দিকে তাকিয়ে থাকে। বৌমারাও শ্বশুরের ভেলকিবাজি দেখে যার পরনাই অসন্তুষ্ট। ছেলেদের মুখ গম্ভীর, শুধু বাড়ির কাজের লোক, দূরের আত্মীয় স্বজনের মুখে খুশি। পরের দিনই মেয়ে জামাই আত্মীয় স্বজন নিজের নিজের বাড়িমুখ হয়। বাড়ির পরিবেশ আরো থমথমে হয়ে যায়। কর্তাবাবুর বেঁচে যাওয়াটা যেন
এই বাড়ির কোনো সদস্যের কাছেই অভিপ্রেত ছিল না। সবাই এর পরিসমাপ্তি দেখতে চেয়েছিল, কিন্তু রাখে হরি তো মারে কে? কর্তাবাবু তারপরে প্রায় 2 মাস বেঁচেছিলেন। সেইবার আর কর্তাবাবু ভেলকি দেখিয়ে যমরাজকে ফেরত পাঠাতে পারেননি। যমরাজ একেবারে বগল দাবা করে সঙ্গে নিয়ে গিয়ে তবে ছেড়েছেন। ছেলেরা বাবার মৃত্যুর পর সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। বোনেদেরকেও দাদারা বঞ্চিত করেনি, খুশি হওয়ার মতো ওদেরও কিছু দিয়েছে। বৌমারা শাশুড়ির গয়নার ভাগ পেয়েছে, সেই সব ভেঙে নতুন গয়না তৈরি করে লকারে রেখে দিয়েছে। সবাই খুশি। চৌধুরী বাড়ির অন্দরমহল এখন ছোট্ট ছোট্ট সংসারে ত্রিধা বিভক্ত। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।